ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই চ্যানেলে স্বাস্থ্য এবং চিকিৎসা সংক্রান্ত ছোট বড় মিলিয়ে প্রায় 368টি ভিডিও আছে। শর্ট ভিডিওগুলো বাদ দিলে প্রতিটা ভিডিওতেই আপনাদের মূল্যবান কমেন্ট পাই, যা আমাকে অভিভূত করেছে। আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ। এইরকমই একটি ভিডিওতে আমাদের এক পরম বন্ধু কমেন্ট করেছেন। তার নাম আমি জানি না, কারণ তিনি ছদ্মনামই ব্যবহার করেছেন সম্ভবত। তার কমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হলো আলাদাভাবে তাকে একটু জবাব দেওয়ার প্রয়োজন, যাতে অনেক 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 মানুষ কিন্তু উপকৃত হবেন। প্রথম কমেন্টে তিনি বলেছেন, আপনি লবণ খেতে বলছেন, কিন্তু সবাই লবণ খেতে নিষেধ করেন। লবণ কি? প্রথমে এটা একটু বলি। সুষম খাদ্য বলতে বোঝা যায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লবণ, ভিটামিনস এবং জল। লবণকে ইংরাজিতে বলা হয় মিনারেলস। মিনারেলস বলতে কিন্তু শুধুমাত্র সোডিয়াম নয়, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, ফসফরাস, আরও অনেক, এবং প্রতিটাই শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। লবণ বলতে কিন্তু ওই নোনতা স্বাদের সাদা বস্তুটিকে বোঝায় না। যাদের সোডিয়াম লবণ কোনো কারণে খাওয়া বারণ থাকে, তারা পরিবর্তে পটাশিয়াম লবণ অবশ্যই খেতে পারেন। এবং এই চ্যানেলে সোডিয়াম কমে গেলে বিভিন্ন যেসব সমস্যা হয়, সোডিয়াম কমে গেলে কি খাবেন, কি চিকিৎসা করবেন, সেই সঙ্গে পটাশিয়াম কমে গেলে এবং বেড়ে গেলে কি খাবেন, কি চিকিৎসা করবেন, ম্যাগনেসিয়াম কমে গেলে বা বেড়ে গেলে কি করণীয় আছে, এই সব কথাই কিন্তু সংক্ষেপে বলার চেষ্টা করা হয়েছে। সোডিয়াম কমে গেলে অর্থাৎ হাইপোনেট্রোমিয়া হলে যদি কেউ লবণ খাবার থেকে বাদ দিয়ে দেন, তাহলে তার প্রাণহানি পর্যন্ত হতে পারে। সাধারণত আমাদের প্রকৃতিতে যেসব খাবার আমরা পাই, তা সে আমিষ হোক কিংবা নিরামিষ, তাতে যথেষ্ট পরিমাণে সোডিয়াম থাকে। আর আমাদের প্রতিদিনের সাধারণভাবে সোডিয়ামের প্রয়োজন হচ্ছে 2300 মিলিগ্রাম পর্যন্ত। যাদের কিডনি বা অন্যান্য সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই পরিমাণটা অনেকটাই কম হলেও হতে পারে। সবাই লবণ খেতে নিষেধ করছেন। সবাইটাকে কোন লবণ খেতে নিষেধ করছেন, কোন কন্ডিশনে খেতে নিষেধ করছেন? সবাই যদি লবণ খাওয়া ছেড়ে দেয়, জানেন কি কত ধরনের সমস্যা হতে পারে? আমরা সাধারণত যে সোডিয়াম সল্ট খেয়ে থাকি সেটা আয়োডাইজড, কিন্তু আয়োডাইজড লবণ ছাড়াও লবণ বাজারে পাওয়া যায়। এই চ্যানেলে লবণ সংক্রান্ত 2টি ভিডিও আছে। যদি সময় হয় তাহলে অবশ্যই একবার দেখে নেবেন। এই 2টি ভিডিওতে কত ধরনের লবণ সারা পৃথিবীতে পাওয়া যায় এবং কোন ধরনের লবণ সোডিয়াম লবণ ছাড়াও সহজলভ্য এবং সবাই খেতে পারেন এবং তার বেনিফিটস অর্থাৎ উপকারিতা কী, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে, সোডিয়াম বেড়ে গেলেও তো সমস্যা হতে পারে। হ্যাঁ, সোডিয়াম বেড়ে গেলেও তো সমস্যা হতে পারে। পরিসংখ্যান বলে ভারতবর্ষে 22% পর্যন্ত প্রবীণ মানুষদের মধ্যে সোডিয়াম কমে যাওয়ার সমস্যাটাই সাধারণত দেখা যায়। সারা পৃথিবীতেই প্রবীণদের মধ্যে এই সমস্যাটা ভয়ঙ্কর প্রকটভাবে দেখা যায়। সেক্ষেত্রে সোডিয়াম বেড়ে যাওয়ার সমস্যা মাত্র 1% প্রবীণদের ক্ষেত্রে দেখা যায়, এবং যারা হসপিটালাইজড থাকেন দীর্ঘদিন তাদের ক্ষেত্রে সেই সংখ্যাটা 2% পর্যন্ত হতে পারে। তবে আপনি হাইপারনেট্রোমিয়া অর্থাৎ সোডিয়াম বেড়ে গেলে কি কি সমস্যা হয় সেই বিষয়ে যে ভাবনা চিন্তা করেছেন, সেটার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। যাদের সোডিয়াম বেড়ে যাওয়ার প্রবণতা আছে, আজকে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। প্রতিটি মানুষের ক্ষেত্রেই, তা সে তিনি যে বয়সেরই হন না কেন, সোডিয়াম অতি প্রয়োজনীয়। আর বার্ধক্যে 60 শরীরে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে সোডিয়ামের প্রয়োজন। রক্তে সাধারণত সোডিয়ামের পরিমাণ থাকে 135 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। আর এই পরিমাণটা যখন বেড়ে যায়, অর্থাৎ 155 থেকে 160-এর কাছাকাছি চলে যায়, তখন কিন্তু তাকে বলা হয় হাইপারনেট্রেমিয়া, অর্থাৎ যেখানে সোডিয়ামের পরিমাণ রক্তে অনেকটাই বেশি হয়। এমনকি
160-এর বেশি হলে প্রাণান্তকর পর্যন্ত হতে পারে। এবারে কারণগুলো বলি। প্রথম হচ্ছে যারা অত্যধিক কম জল পান করেন। দ্বিতীয়ত হচ্ছে ডিহাইড্রেশন, ডায়রিয়া, ঘন ঘন বমি হওয়া, নানা কারণে ডিহাইড্রেশন হতে পারে এবং বার্ধক্যে ডিহাইড্রেশন হলে হাইপারনেট্রেমিয়ার সমস্যাও হতে পারে। ইউরিন কমে গেছে, ঘাম কমে গেছে। বার্ধক্যে যারা ডিমেনশিয়াতে ভুগছেন, লক্ষণগুলো বলি। অত্যধিক জলতেষ্টা, মাথার যন্ত্রণা, প্রস্রাবের সমস্যা হওয়া, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা এবং প্রস্রাব অত্যধিক হারে কমে যাওয়া, বারে বারে বমি হওয়া, ডায়রিয়া হওয়ার প্রবণতা, উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার, হার্টের সমস্যা, এমনকি স্ট্রোক হওয়া অসম্ভব নয়, মাসেলসে ক্র্যাম্প, সর্বোপরি ব্রেনের কর্মক্ষমতা ব্যাহত হওয়ার ফলে মানসিক বিভ্রান্তি, অচেতন অবস্থা, কোমা, এমনকি প্রাণহানি পর্যন্ত হতে পারে। আগেই বলেছি হাইপোনেট্রেমিয়া অর্থাৎ সোডিয়াম কমে যাদের যায় একবার, বারে বারে হওয়ার প্রবণতা থাকে। তাই তাদের ডায়েট বা খাদ্যাভ্যাস এবং ওষুধের দিকে, তাদের জীবনযাপন প্রণালীর দিকে বিশেষভাবে নজর দিতে হয়। হাইপার নেট্রেমিয়ার ক্ষেত্রে কিন্তু হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রেখেই চিকিৎসা করা শ্রেয়। প্রাথমিকভাবে বাড়িতে রেখে চিকিৎসা করলে প্রচুর জলপান করা প্রয়োজন। প্রচুর ঘাম হলে সোডিয়াম অল্প অল্প কমা সম্ভব। এছাড়া যেসব খাবারে সোডিয়াম বেশি থাকে সেই খাবারগুলো না খেয়ে যেসব খাবারে পটাশিয়াম বা অন্যান্য মিনারেলস বেশি থাকে সেই খাবারগুলো খাওয়াই শ্রেয়। কারণ আগেই বলেছি শরীর সুস্থ থাকতে গেলে সোডিয়াম ছাড়াও অন্যান্য লবণের অত্যন্ত প্রয়োজন আছে। পটাশিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে উল্লেখযোগ্য পাকা কলা, বাতাবি লেবু, মোসাম্বি লেবু, পাকা আম, শশা, তরমুজ, ডাবের জল, পেয়ারা, পাকা পেঁপে ইত্যাদি। বিভিন্ন ধরনের ডাল, কড়াইশুঁটি, রাঙা আলু, বরবটি, আলু, কাঁচা পেঁপে সেদ্ধ, বেগুন, কাঁচা টমেটো, করলা, আমলকি, পালং শাক, কুমড়ো, গাজর, লাল বাঁধাকপি ইত্যাদি। এছাড়া মাছের মধ্যে রুই, কই, কাতলা, চিতল, মাগুর ইত্যাদি। এছাড়া গরুর দুধ এবং দইতেও যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থাকে। এক্ষেত্রে স্বাদের জন্য খাবারে ব্যবহার করা যেতেই পারে পিঙ্ক সল্ট, কোসার সল্ট, পটাশিয়াম সল্ট ইত্যাদি। আবারও বলি, দুশ্চিন্তার কোনো কারণ নেই। হাইপোনেট্রেমিয়া অর্থাৎ সোডিয়াম কমে যাওয়ার সমস্যা অনেক ক্ষেত্রে বেশি দেখা যায়। হাইপার নেট্রেমিয়া অর্থাৎ সোডিয়াম বেড়ে যাওয়ার সমস্যা পরিসংখ্যান অনুযায়ী অত্যন্ত কম। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ওম শান্তি।